নমস্কার বন্ধুরা, এমএইচ এডুকেশন ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের ট্রান্সলেশনের উপরে দ্বিতীয় ক্লাসটি দেব। এর আগে আমি একটি ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, সেখানে আমি বিস্তর গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যে কীভাবে ট্রান্সলেশন লিখতে হয় তার প্রসেস। তো আজকেও আমি আরও গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন তোমাদের করিয়ে দেবো, যেগুলো আসন্ন পরীক্ষাগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকে ক্লাসটি শুরু করার আগে তোমাদের কিছু ইনফরমেশান আমি শেয়ার করবো। সেটা হচ্ছে তোমরা জানো, অলরেডি তোমরা জেনে গেছো যে আমাদের এমএইচ এডুকেশন ল্যাবে দুটো গুরুত্বপূর্ণ কোর্স লঞ্চ হয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে WBCS এর ফুল কোর্স, যেই কোর্সটার বিশেষত্ব হচ্ছে তোমরা এখানে 1000+ ভিডিও পাবে 331টা চ্যাপ্টারের ওপরে, 400+ চ্যাপ্টার ওয়াইজ ইবুক পাবে এবং সাবজেক্ট ওয়াইজ রিভিশন নোটস পাবে এবং 1000+ স্মার্ট মক টেস্ট পাবে। এবং এটার জন্য তোমাদের যে পেমেন্টের ফি স্ট্রাকচার সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আরেকটি কোর্স হচ্ছে WBCS এর মেগা মক টেস্ট কোর্স। এই কোর্সটার বিশেষত্ব কি, এখানে 1000+ মক টেস্ট আছে তোমরা পাবে এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী করা হয়েছে, স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করা হয়েছে এবং অ্যান্সার উইথ এক্সপ্লানেশন দেওয়া আছে, অর্থাৎ অ্যান্সারের সাথে কিন্তু প্রতিটা এক্সপ্লানেশন দেওয়া আছে। এইটার জন্য তোমাদের দেখো ফিস কী আছে এবং তার জন্য কি ভ্যালিডিটি, কত দিনের জন্য এটা ভ্যালিডিটি, সেটাও তোমরা একটু দেখে নাও। আর এই কোর্সগুলো করতে গেলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে এমএইচ এডুকেশন ল্যাবের যে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, এই অ্যাপটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে এবং অবশ্যই এই অ্যান্ড্রয়েড অ্যাপের যে লিঙ্ক সেটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশন অবশ্যই ফলো করে সেই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারো। তো এই ছিল আজকে ইনফরমেশান। চলো আজকে আমরা গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু করি। দেখো, আমি আগের দিন কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ একটা ট্রান্সলেশন করিয়ে দিয়েছিলাম। আজকেও দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন করাচ্ছি, সেটা একটু দেখে নাও। ট্রান্সলেশনটা আমি বলেছিলাম কি, প্রথমে কিন্তু ট্রান্সলেশনটা তোমরা পড়ে নেবে ভালো করে। দেখো প্রথমে কি বলেছে, রবীন্দ্রনাথ বাংলার শ্রেষ্ঠ কবি হলো। এবার আমি কি করব, যেখানে দাড়ি থাকবে সেইখানে এক একটা করে সেন্টেন্স আমি কি করব, এরকম দিতে থাকবো। কেন না, আমার পরে কাজে লাগবে, কারণ এইগুলোই তো আমি কি করব, এইগুলোই তো আমি পরে এগুলোকে সেন্টেন্সগুলোকে ভেঙে ভেঙে তৈরি করব, তাই তো। তো এই জন্য আমি আরেকটি কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু আগে রাফ শিটে করে নিয়ে তারপরে কিন্তু তোমরা ফ্রেশ শিটে করার চেষ্টা করবে। আর যদি তোমরা ডাইরেক্ট ফ্রেশ শিটে করতে যাও তাহলে কিন্তু খুব ভেবেচিন্তে কিন্তু তোমরা করবে, কারণ কাটাকাটি কিন্তু তোমরা করবে না। কি রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বারবার বলছি, নাম্বার কিন্তু কেটে দেবে। যদি সেরকম কঠিন এক্সামিনার হয় কিন্তু নাম্বারই কিন্তু দেবেন না, তো কাটাকাটি কিন্তু একদম করবে না। খাতা কিন্তু পরিষ্কার, যে এক্সামিনার যখন খাতা দেখবেন তিনি কিন্তু একটা চাকরির পরীক্ষা, সে ভাববেন কি, তিনি ভাববেন যে আমি একটা নিউজ পেপার পড়ছি, তোমাকে একটা নিউজ পেপার রিপোর্ট দেবে, সেটা কিন্তু তোমাকে নিউজ পেপার সে কিন্তু যখন খাতাটা দেখবে সে যখন ভাববে আমি একটা নিউজ পেপার পড়ছি। সুতরাং সেখানে তুমি যদি কাটা দাও তার ইমপ্রেশনটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। কোনো দিন নিউজ পেপারে যে রিপোর্টগুলো বেরোয় সেখানে কোনো দিন দেখো যে কোনো দিন কাটাকুটি এরকমভাবে আছে, ছাপা হোক আর যাই হোক, কোনো দিন কাটাকুটি থাকে? যেরকম পেপারে থাকে পরিষ্কারভাবে লেখা, ওই রকমভাবে ফরম্যাটে পরিষ্কারভাবে লিখবে, কোনো কাটাকাটি করবে না। কাটাকাটি করলেই কিন্তু তোমার কিন্তু নাম্বার কিন্তু নেগেটিভ হতে শুরু করবে। আর প্রেসিওর ক্ষেত্রেও কিন্তু তাই, আগে লিখে নেবে রাফ শিটে, তারপরে কিন্তু তুমি ফ্রেশ শিটে কিন্তু টুকবে। আর যদি ফ্রেশ শিটে টুকতে হয় তাহলে কিন্তু খুব ভেবেচিন্তে কিন্তু তোমরা ওয়ার্ড সিলেকশন করবে। ওই একবার ওয়ার্ড সিলেকশন করে তারপরে আবার কাটাকাটি করে তাহলে কিন্তু পুরো ইমপ্রেশনটাই নষ্ট হয়ে যাবে। তো দেখো কি আছে তারপরে, শুধু বাংলা কেন, তিনি সর্বদেশের সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। তাহলে এইখান থেকে আবার একটা এরকম হবে। আবার দেখো 1913 সাল, এখান থেকে আবার একটা হবে। 1913 সালে সাহিত্য চর্চার প্রধান পুরস্কার নোবেল প্রাইজ পাইয়া তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে উন্নীত করেন। দাঁড়ি, আমিও স্টপ হয়ে যাব। তারপরে আবার একটা সেন্টেন্স শুরু হচ্ছে, 1901 সালে নোবেল বৃত্তি স্থাপনা হইতে আরম্ভ করিয়া আজ পর্যন্ত বহু শ্রেষ্ঠ সাহিত্যিক এই পুরস্কার লাভ করিয়াছেন। স্টপ হয়ে যাব। আবার শুরু হচ্ছে, বৃত্তিধারীদের ইতিহাস যিনি লিখিয়াছেন তিনি স্বীকার করেছেন যে রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা সর্বাপেক্ষা সার্বজনীন ও প্রাদেশিকতা দোষ বর্জিত। তাহলে এই ছিল আজকের আমাদের প্যাসেজটা এবং এই প্যাসেজটাকে আমাকে ট্রান্সলেশন করতে হবে। তাহলে কি করব, আমি কিন্তু এরকমভাবে ভেঙে নেব। দেখো, রবীন্দ্রনাথ বাংলার শ্রেষ্ঠ কবি, সর্বশ্রেষ্ঠ কবি, এটাকে ভেঙে নিলাম। তাহলে এটা দেখো প্রথমেই আছে, রবীন্দ্রনাথ বাংলার সর্বশ্রেষ্ঠ কবি। তাহলে কি লিখলাম, রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গল। আমি কি খুব কঠিন ইংলিশ নিয়ে এলাম? জাস্ট এইরকমভাবে লিখবে, রবীন্দ্রনাথ ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বেঙ্গল। রবীন্দ্রনাথ হলো বাংলার সর্বশ্রেষ্ঠ কবি। বোঝা গেল? তারপরে কি সেন্টেন্সটা ছিল, তারপরে ছিল, শুধু বাংলা কেন,
তিনি সর্বদেশের সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। ব্যাস, এটা 2 নম্বর আমি করব। তাহলে দেখি 2 নম্বরটা কীভাবে শুরু করা হয়েছে। দেখো, দেখো 2 নম্বরটা কি বলেছে, শুধু বাংলা কেন, তিনি সর্বদেশের সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম। আচ্ছা, শুধু বাংলা কেন, এইটুকুর আমি কি করব, হি ইজ নট অনলি দ্য গ্রেটেস্ট টু দ্য বেঙ্গলি, কমা, তাহলে আমি এখানে নট অনলি আর বাট অলসো, ভালো করে খেয়াল করো, নট অনলি আর বাট অলসোটা কিন্তু আমি নিয়ে এলাম। অর্থাৎ শুধু বাংলা কেন, মানে আমি কিন্তু তুলনা করছি, শুধু বাংলা কেন, তিনি সর্বদেশের সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম, মানে আমি কি বিভিন্ন দেশের সাথে আমি কিন্তু তুলনা করছি এই রবীন্দ্রনাথ সম্পর্কে, সেই জন্য আমি কি নিয়ে এলাম, বাট ও নট অনলি এবং বাট অলসো। তাহলে কিভাবে আমি ইউজ করলাম এই নট অনলি বাট অলসোটাকে, তাহলে হি ইজ নট অনলি দ্য গ্রেটেস্ট টু দ্য বেঙ্গলি, কমা, বাট অলসো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফর এভার। এই যে সর্বদেশেরটা হলো অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর সর্বকালের হলো ফর এভার। সর্বকালের আর দেশের সেই ইংলিশটা কি হলো, অল ওভার দ্য ওয়ার্ল্ড, আর সর্বকালের জন্য হলো কি না, ফর এভার। তাহলে এই ধরনের সেন্টেন্স যখন এইরকমভাবে দেবে, ভালো করে বুঝে নাও, যখন এইরকম দেবে, শুধু বাংলা কেন, তিনি সর্বদেশে, এরকম তুলনা যখন দেবে, শুধু বাংলা কেন, তিনি সর্বদেশের সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম, তখন তোমরা এইভাবে সেন্টেন্সগুলোকে শুরু করবে, নট অনলি এবং বাট অলসো ইউজ করবে। হি ইজ নট অনলি দ্য গ্রেটেস্ট টু দ্য বেঙ্গলি, কমা, বাট অলসো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অফ অল পোয়েটস অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ফর এভার। আমি কি খুব কঠিনভাবে লিখলাম? পরবর্তী সেন্টেন্সটি দেখে নি কি দিয়েছে। 3 নম্বরে দিয়েছে, এটা শেষ হয়ে গেছে, এবার এখান থেকে শুরু করি, এটা 3 নম্বর। বলেছে 1913 সালে সাহিত্য চর্চার প্রধান পুরস্কার নোবেল প্রাইজ পাইয়া, কমা, তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে উন্নীত করেন। তাহলে দেখি 3 নম্বরটা কি, এই দেখো 3 নম্বরটা বলেছে 1913 সালে সাহিত্য চর্চার প্রধান পুরস্কার নোবেল প্রাইজ পাইয়া, কমা, এখানে আছে, থেমে যাব, তাহলে এটাকে তৈরি করি। দেখো 1913 সাল থেকে যেহেতু নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে, তাই বলছে 1913 সালে সাহিত্য চর্চার প্রধান পুরস্কার নোবেল প্রাইজ পাইয়া, তাহলে আমি তাহলে বলতে পারি যে 1913 সালে সাহিত্য চর্চার যে প্রধান পুরস্কার নোবেল পুরস্কার প্রাইজ পাইয়া, তাহলে আমি বলতে পারি সে তো প্রায় 1913 সালে সাহিত্য চর্চার যখন নোবেল পুরস্কারটা পাইয়া, এই ধরনের যখন বলছে আমাকে, তাহলে আমি এইভাবে লিখব, বাই উইনিং দ্য নোবেল প্রাইজ ইন 1913, কমা, হি এস্টাবলিশ, দেখো, তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে উন্নীত করেন। তাহলে আমি বলতে পারি হি এস্টাবলিশড, তোমরা এস্টাবলিশের জায়গায় অন্য ওয়ার্ড ইউজ করতে পারো, এস্টাবলিশ বেঙ্গলি লিটারেচার ইন দ্য থ্রেশহোল্ড অফ ওয়ার্ল্ড লিটারেচার। এই যে বিশ্ব সাহিত্যের দরবারে, এই যে বিশ্ব সাহিত্যের দরবারে হলো না, এইটা হয়ে গেল কি, থ্রেশহোল্ড অফ ওয়ার্ল্ড লিটারেচার আমি করে দিলাম। তাহলে এই ধরনের কিন্তু তোমরা যদি ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রচুর নম্বর ক্যারি করতে পারবে। দেখো, বিশ্ব সাহিত্যের দরবারে, তাহলে আমি করলাম কি, দ্য থ্রেশহোল্ড অফ দ্য ওয়ার্ল্ড লিটারেচার। এই ছোটো ছোটো তোমরা কিন্তু ওয়ার্ডগুলো দিয়ে যদি সেন্টেন্স করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু অনেকটা নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে এবং লেখাও কিন্তু খুব ইজি হয়ে যাবে। তাহলে যখন এই ধরনের সেন্টেন্স থাকবে, তোমরা ট্রিকগুলো কিন্তু দেখে নাও, কারণ পরীক্ষার সময় কিন্তু সময় কম থাকবে, তোমায় কিন্তু লিখে আসতে হবে। সুতরাং ট্রিকগুলো দেখে নাও কীভাবে লিখবে। 1913 সালে সাহিত্য চর্চার প্রধান পুরস্কার যখন এরকম দেবে, যে 1913 সালে সাহিত্য চর্চার প্রধান পুরস্কার নোবেল প্রাইজ পাইয়া, এরকম যে কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি এরকম বলে যে কোনো কিছু পাইয়া, তখন তুমি এইভাবে লেখাটা শুরু করবে, বাই উইনিং দ্য নোবেল প্রাইজ ইন 1913, কমা, তিনি বাংলা সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে উন্নীত করেন। তাহলে হি এস্টাবলিশড মানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বেঙ্গলি লিটারেচার ইন দ্য থ্রেশহোল্ড অফ দ্য ওয়ার্ল্ড লিটারেচার। বোঝা গেল? এইভাবে তোমরা কিন্তু শুরু করবে। তাহলে বিশ্ব সাহিত্যের দরবারে এটা হয়ে গেল কি, দ্য থ্রেশহোল্ড অফ ওয়ার্ল্ড লিটারেচার। পরবর্তীটি দেখে নি কি আছে, দেখো, তারপরে বলেছে, তারপরে কি ছিল, এই পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল 3 নম্বর। এবার 4 নম্বর দেখো, 4 নম্বরে কি দিয়েছে, 1901 সালে নোবেল বৃত্তি স্থাপনা হইতে আরম্ভ করিয়া, অর্থাৎ 1901 থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে, সেখান থেকে বলছে আজ পর্যন্ত বহুশ্রেষ্ঠ সাহিত্যিক এই পুরস্কার লাভ করিয়াছেন। স্টপ। তাহলে আমিও কিন্তু স্টপ হয়ে যাব এবং আমিও কিন্তু লেখাটা শুরু করে দেবো। দেখো, 1901 সালে নোবেল বৃত্তি স্থাপনা হইতে আরম্ভ করিয়া আজ পর্যন্ত বহু সাহিত্যিক এই পুরস্কার লাভ করিয়াছেন। কত বড় সেন্টেন্সটা দিয়েছে দেখো।
আমি কিন্তু খুব ছোট্ট লিখে দিলাম, এই যে 1901 সাল থেকে নোবেল বৃত্তি স্থাপনা হইতে আরম্ভ করিয়া, এত কিছু আমার লেখা তো দরকারই নেই, আমি লিখে দিলাম সিন্স 1901, ব্যাস, কমা। মেনি গ্রেটেস্ট লিটারেটস উন দিস নোবেল প্রাইজ। দেখো আমি খুব সিম্পল সেন্টেন্সে লিখলাম, আমি কি খুব বেশি কিছু লিখলাম? তাহলে এই ধরনের যখন সেন্টেন্সের ভাব দেবে, এই যে নোবেল বৃত্তির স্থাপনা হইতে আরম্ভ করিয়া আজ পর্যন্ত বহু শ্রেষ্ঠ সাহিত্যিক এইগুলা পুরস্কার লাভ করিয়েছেন, এত কিছু ভাবতেই যাবে না, একদম সিম্পল ট্রিক, সিন্স 1901 মেনি গ্রেটেস্ট লিটারেটস উন দিস নোবেল প্রাইজ, ব্যাস। পরের সেন্টেন্সটি দেখে নিই। দেখো বলেছে 5 নম্বর হবে এটা। তাহলে বলেছে যে বৃত্তিধারীদের ইতিহাস যিনি লিখিয়াছেন তিনি স্বীকার করেছেন যে রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা সর্বাপেক্ষা সার্বজনীন ও প্রাদেশিকতা দোষ বর্জিত। তাহলে দেখো বৃত্তিধারীদের ইতিহাস যিনি লিখিয়াছেন, কমা, তাহলে এইটুকু আগে লিখি। বৃত্তিধারী মানে কি? স্কলার্স, দ্য স্কলার্স অফ দ্য হিস্ট্রি অফ দ্য স্কলার্স, যিনি লিখিয়াছেন। তাহলে তোমরা কীভাবে যিনি লিখিয়াছেন, এখানেই তোমরা গন্ডগোল হয়ে যাবে যে যিনি লিখিয়াছেন এটা কী লিখব। তোমরা ডাইরেক্ট লিখবে দ্য রাইটার হু রোড দ্য হিস্ট্রি অফ দ্য স্কলার্স, ব্যাস, এইটুকু লাইনের মধ্যে তোমার লেখাটা পুরো কমপ্লিট হয়ে গেল। বৃত্তিধারীদের ইতিহাস যিনি লিখিয়াছেন, তাহলে দ্য রাইটার হু রোড দ্য হিস্ট্রি অফ দ্য স্কলার্স, কমা, এখানে কমা আছে, কমা দেবে। তিনি স্বীকার করেছেন যে, তাহলে আবার তুমি দেবে এরকম লিখবে না হি অ্যাডনলেজ দ্যাট, আবার হি লেখার দরকার নেই, জাস্ট যে তিনি স্বীকার করে যাচ্ছেন যে, মানে জাস্ট আমি লিখলাম অ্যাডনলেজেস দ্যাট রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা সর্বাপেক্ষা সার্বজনীন ও প্রাদেশিকতা দোষ বর্জিত, অর্থাৎ দ্য লিটারেরি ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা ইন্সপায়ার্ড কি করেছিল? ইউনিভার্সালি, অর্থাৎ সর্বজনীন, অর্থাৎ সর্বজনব্যাপী, মানে এটাকে কিন্তু কি করেছিল? অনুপ্রাণিত করেছিল। সেটাই এখানে বলেছে তিনি স্বীকার করিয়াছেন যে, মানে রাইটার মানে যে লিখছেন তিনি স্বীকার করিয়াছেন যে রবীন্দ্রনাথের কাব্যের প্রেরণা সর্বাপেক্ষা সার্বজনীন এবং প্রাদেশিকতা দোষ বর্জিত। তাই লিখলাম লিটারেরি ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ ইন্সপায়ার্ড ইউনিভার্সালি অ্যান্ড, এই যে বর্জিত আছে না, এবার দেখো লাস্ট লাইন ওয়ার্ডগুলো বর্জিত আছে, এই বর্জিত মানে লিখলাম অ্যাপার্ট ফ্রম, আর প্রাদেশিকতা দোষ এটা লিখলাম রিজিওনাল বায়াসনেস। এই ওয়ার্ডগুলো যদি তোমরা জানা থাকে তাহলে কিন্তু তুমি সাজিয়ে গুছিয়ে কিন্তু এই ট্রান্সলেশন করে দিতে পারবে। তাহলে দেখো এটা কিন্তু খুব কি কঠিন লেখা হলো। যখনই এরকম থাকবে ট্রিক্সগুলো বুঝে নাও, সেই ট্রিক্সগুলো কিন্তু এইভাবে তোমরা ইউজ করবে। দ্য রাইটার হু রোড দ্য হিস্ট্রি অফ দ্য স্কলার্স, তিনি স্বীকার করেছেন, আবার হি আমি দিতে যাবো না, অ্যাডনলেজ দ্যাট দ্য লিটারেরি ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ ইন্সপায়ার্ড ইউনিভার্সালি অ্যান্ড অ্যাপার্ট ফ্রম রিজিওনাল বায়াসনেস। বোঝা গেল বন্ধুরা? এই ছিল আজকের ক্লাসটি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি কোনো অসুবিধা থাকে সেটিও কিন্তু জানাতে ভুলবে না। আমি পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ এরকম কঠিন ট্রান্সলেশন আরও নিয়ে আসবো, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষাগুলোর জন্য খুব হেল্পফুল হবে। ধন্যবাদ।